ওকে, তো আমরা রিটার্ন অফ প্লেন দেখছিলাম। তো আপনি প্লেনটা সাবমিট করছেন, আদালতে প্লেনটাকে রিজেক্ট করে দিছে। রিজেক্ট, রিজেক্টের বাংলা হচ্ছে প্রত্যাখ্যান। Your plane has been rejected by the court for some reasons. তার মানে আপনার প্লেনটা, আপনার আর্জিটা প্রত্যাখ্যান হয়ে গেছে। আমরা যেটাকে আর্জি প্রত্যাখ্যান বা নাকচ করা, মানে যে আর্জিটা নিলই না। আরেকটা হচ্ছে ডিসমিস দ্য সুট, মামলা খারিজ। মানে খারিজ আর প্রত্যাখ্যান কিন্তু এক জিনিস না। আমরা পড়তেছি আরজি প্রত্যাখ্যান, এটা কিন্তু আরজি খারিজ হবে না, আরজি প্রত্যাখ্যান। তো প্লেন কি কি কারণে রিজেক্টেড হতে পারে বাই দ্য কোর্ট, কি কি কারণে প্রত্যাখ্যান হতে পারে, আদালত কি কি কারণে প্রত্যাখ্যান করতে পারে, এবং এটা মান্য করা আদালতের জন্য বাধ্যতামূলক। বাধ্যতামূলক কিভাবে আমরা বুঝলাম? আমরা যদি অর্ডার 7 এর রুল 11 এ যাই, তাহলে আমরা স্পষ্ট দেখতে পাবো দ্য প্লেন শ্যাল বি রিজেক্টেড। শ্যাল শব্দটা আছে, দ্যাট মিনস it is mandatory for the court to reject the plaint. শ্যাল শব্দটা মানে হচ্ছে মাস্ট, অবশ্যই, এটা হচ্ছে আদালতের জন্য বাধ্যতামূলক। তাহলে সে 4টা কারণ কি কি? একটা হচ্ছে আমি মামলাটা দায়ের করছি, কেন দায়ের করলাম, মানে কজ অফ অ্যাকশন নাই, মামলা কারণ উল্লেখ না থাকলে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে the relief claimed is undervalued. আপনি আপনার যতটুকু রিলিফ ক্লেম করা দরকার ছিল, দাদা এটা কোন রুল পড়ছেন? আপনার যতটুকু, এটা হচ্ছে সিপিসির অর্ডার 7 এর রুল 11, ক্লাস চলতেছে প্রিলি। ওকে, তো আমাদের হচ্ছে 2 নম্বর পয়েন্ট কি, আমার যতটুকু রিলিফ ক্লেম করা দরকার ছিল আমি তো তার চাইতে কম প্রতিকার চাইছি। অর্থাৎ প্রতিকারের পরিমাণ বা আপনি প্লেন্টের মাধ্যমে যেই প্রতিকারটা ক্লেম করছেন, দাবি করছেন, মানে প্রতিকারের মূল্য কম হলে। প্রতিকারের মূল্য কিরকম? মূল্য কম মানে কি, আপনি আমার 5টা বই ধরেন পানিতে ফেলে দিছেন, আমি আদালতের কাছে কইতেছি আদালত এই 5টা বই ফেলে দিচ্ছে, সমস্যা নেই, আমারে যে কোনো একটা বইয়ের একটা পৃষ্ঠা দেও। আপনার 100 টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি প্রতিকার হিসেবে চাইতেছেন 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা, এর প্রতিকারের মূল্যটা কম হচ্ছে। আপনি আরজিতে দেখাচ্ছেন যে আপনার 10 কাঠা জমি সে নিয়ে গেছে, আপনি এদিকে দাবি করতেছেন যে আমার 2 কাঠা জমি হলেই যথেষ্ট, আমি 2 কাঠা জমিতে একটা বাড়ি করতে পারবো। আপনি আরজিতে দেখাচ্ছেন 10 কাঠা জমি। তার মানে রিলিফ ক্লেমড ইজ আন্ডারভ্যালুড, তার দাবিকৃত প্রতিকারের মূল্য কম লেখা হলে। কোথায়? প্লেন্টে। 3 নম্বর পয়েন্ট, এই বিষয়গুলো কেন ভালো করে পড়তে হবে বলেন তো? দাদা 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 বিষয়টা বুঝতে পারিনি, যদি কাইন্ডলি আবার একটু বলতেন। ওকে, অর্ডার 6, 7, 9 খুব ভালো করে পড়বেন, রিটেনে একটা প্রশ্ন কমন পাবেন, ভিডিওতে রেকর্ড আছে, মিলিয়ে নিবেন পরবর্তীতে। 6,
7, 9 এই তিনটা অর্ডার খুব ভালো করে পড়বেন। তাহলে একটা প্রশ্ন আমরা কমন পাবো। এই কারণে আমি একটু বিস্তারিত আলোচনা করতেছি। এমসিকিউর জন্য তত বিস্তারিত আলোচনা করার দরকার পড়ে না, যাতে একসাথে কভার হয়ে যায়। ওকে, তাহলে 2 নম্বর পয়েন্টটা ছিল, আপনি আরজিতে আপনি প্লেনটে দেখাচ্ছেন যে আপনার 10 কাঠা বা 100 কাঠা জমি নিয়ে প্রবলেম দেখাচ্ছেন। আপনি আদালতে বলতেছেন যে আদালত, আমি এখান থেকে মাত্র 10 কাঠা জমি চাই। আপনি 10 কাঠা জমি কেন চান? আপনি চাবেন ফুল 100 কাঠা জমি, ঠিক না? তো আপনি যে রিলিফটা চাইতেছেন, প্রতিকারটা চাচ্ছেন, তাহলে প্রতিকারের পরিমাণ কম হয়ে যাচ্ছে না? তো ঝামেলা দেখাচ্ছেন না, আপনি ঝামেলা দেখাচ্ছেন এরকম, আমরা ক্রিমিনাল দিয়ে একটু বুঝি। আপনি ঝামেলা দেখাচ্ছেন, যেমন আমি ঝামেলাটা দেখাচ্ছি যে আমার হাত পা ভেঙে ফেলাইছে। এখন আমি বলতেছি আদালত, আমার 10 টাকার এক পাতা নাপা কিনে দিলেই হবে। কিন্তু আমি ঝামেলাটা কি নাপার মতো করে দেখাইছি? ঝামেলা দেখাইছি বড়, প্রতিকার চাচ্ছি কম। অর্থাৎ প্লেনটা আমি যেভাবে ফ্যাক্টকে তুলে ধরছি, সে ফ্যাক্ট অনুসারে তো আমাকে প্রতিকার চাইতে হবে, ঠিক না? কিন্তু প্রতিকারের পরিমাণ যখন কম হবে, তখন আদালত এটাকে রিজেক্ট করে দিবে। যেমন ফাইজলামি শুরু করছো, 10 টাকা আড়াই গাছে চাইতেছো, 2 টাকা মানুষ হয়রানি করার চিন্তা ভাবনা, তাহলে প্রতিকারের মূল্য যখন কম হবে। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্ট, the relief claim is properly valued. দাদা প্রতিকারের মূল্য যখন কম থাকবে তখন কি আদালত সেটা রিজেক্ট করে দিবে? আদালত রিজেক্ট করে দিবে, প্লেনটা রিজেক্ট করে দিবে। ধন্যবাদ দাদা, বুঝতে পেরেছি। ওকে, 3 নম্বর পয়েন্ট, কি কারণে রিজেক্ট করতে পারে? এখানে বলছে যে আপনি প্রতিকারের পরিমাণ সবকিছু ঠিকঠাক ভাবে লিখছেন, একটা জায়গায় প্রবলেম করে ফেলছেন, but the plaintiff is written upon paper insufficiently stamped। অর্থাৎ হচ্ছে আচ্ছা, আমাদের সবার চেক আছে না, চেক, ব্যাংকের চেক। এখন আপনি একটা যে খাতা ছিঁড়ে চেকের মতো বানায়া সেটা কি কোর্টে জমা, সেটা কি ব্যাংকে জমা দিলে হবে? সেখানে কি টাকার অ্যামাউন্ট লিখলে হবে? হবে না। ঠিক তেমনি ভাবে এখানে যেটা বলছে, আপনি দেখবেন কি, যখন আপনি আইনজীবী হয়ে গেছেন বা অনেকের কাছে এরকম ফোন আসে, দাদা এই চুক্তিটার মূল্য তো এত টাকা, তাহলে আমি কয় টাকার স্টাম্পে এই চুক্তিটা করব? সম্পত্তির মূল্য তো 10 লাখ টাকা, তাহলে আমি কয় টাকার স্টাম্পে লিখলে এটা ভ্যালিড হবে? এই স্টাম্পের দামের পার্থক্য কেন? 100 টাকার স্টাম্প, 200 টাকার স্টাম্প, 300 টাকার স্টাম্প, 100 টাকা 3টা স্টাম্প, দামের পার্থক্য কেন? পার্থক্য এই কারণে, কোন মূল্যর স্টাম্পে আপনি উক্ত বিষয়টা লিখবেন। তার মানে আপনাকে সঠিক স্টাম্প পেপার ব্যবহার করতে হবে, যথাযথ মূল্যর স্টাম্প পেপার ব্যবহার করতে হবে আরজিটা লেখার জন্য। আপনি আরজিটা স্টাম্প পেপারই লিখছেন, ধরেন আরজিটা লেখার কথা ছিল 300 টাকার স্টাম্প পেপারে, সাপোজ আপনি লিখছেন 100 টাকার স্টাম্প পেপারে, তাহলে আদালত কি করে দিবে? আরজিটা প্রত্যাখ্যান করে দিবে, আরজিটা রিজেক্ট করে দিবে। তার মানে হচ্ছে যথাযথ মূল্যের স্টাম্প পেপারে আরজি লেখা না হলে
এখানে আদালত আপনাকে সুযোগ দেবে, সেটা আমরা আসতেছি। 4 নম্বর পয়েন্ট, how the suit appears from the statement in the plain to be barred by any law। আপনি যে প্ল্যানটা সাবমিট করছেন সেটা দেখা গেল ল দ্বারা বার্ড, মানে হচ্ছে আইন দ্বারা বাধাপ্রাপ্ত, আইন দ্বারা বাধাপ্রাপ্ত। যেমন যদি স্পেসিফিক রিজন থাকে যে এই বিষয়ে আপনি প্ল্যান সাবমিট করতে পারবেন না, সো পারবেন না। যখন আপনি সেই বিষয়ে প্ল্যান আদালতে সাবমিট করবেন তখন সেই প্ল্যানটা কি হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। আবার হচ্ছে মনে করেন যে একটা মামলার সময়সীমা আছে না, যে আপনাকে এই মামলাটা এত সময়ের মধ্যে দাখিল করতে হবে, তা আপনি করতে পারলেন না, তাহলে আইন বাধা দিতেছে আপনি এটা পারবেন না, কারণ আপনার জন্য যে নির্ধারিত সময়টা ছিল সেই নির্ধারিত সময়ের মধ্যে আপনি মামলা দায়ের করতে পারেন নাই, আর্জিটা দাখিল করতে পারেনি, তখন সেই আর্জির অবস্থাটা কি হবে? যেখানে আইন দ্বারা নিষিদ্ধ আছে যে বিষয় বা যেই ক্ষেত্রে, সেই বিষয় বা সেই ক্ষেত্রে আর্জি দাখিল করা হলে সে আর্জিটি প্রত্যাখ্যান হয়ে যাবে, মানে বাজ বাই ল, আইন দ্বারা নিষিদ্ধ বা আইন দ্বারা বারিত হলে। তাহলে 4টা কারণে দাদা কথাটা বুঝতে পারি না, মানে নির্ধারিত সময়ের ভিতরে যদি আমি দাখিল না করি তাহলে আদালত সেটাকে প্রত্যাখ্যান করে দিবে, হ্যাঁ প্রত্যাখ্যান করে। ব্যাপারটা বুঝতে পারিনি দাদা। আচ্ছা, আপনার হচ্ছেন যে ধরেন আপনার আইনে বলে দিছে, দাদা শখ ভাই বলতেছিলাম কি, এটা কি কোনো দিক দিয়ে তামাদি আইনের সাথে সংযুক্ত থাকে? যেমন কোনো তামাদি আইনে এরকম আছে যে নির্দিষ্ট সময়ের ভিতরে মামলা না করলে। সেটাই সেটাই। আচ্ছা ধরেন আপনি অগ্রক্রয়ের মামলা দায়ের করবেন, এখন এই অগ্রক্রয়ের মামলাটা মানে আপনি জমিটা কিনতে চান, যে জমিটা বিক্রি হয়ে গেছে আপনার পাশের বাড়ির জমি, সেই জমিটা আপনি কিনতে চান। আপনি যেদিন শুনলেন জমিটা অন্যর কাছে বিক্রি করে দিছে, সেদিন আপনার মনে হলো যে আপনি জমিটা আগে কিনবেন বা আগে কেনার অধিকার আপনার ছিল। আপনাকে না জানিয়ে যখন আপনার পাশের বাসার জমি বিক্রি করে দিছে, এটা জানার পরে আপনি অগ্রক্রয়ের মামলা দায়ের করবেন। প্রশ্ন হচ্ছে মামলাটা কি যে কোনো সময় আপনি দায়ের করতে পারবেন? উত্তর হচ্ছে না, এটার জন্য আপনার জন্য নির্ধারিত সময় আছে। যেদিন আপনার সাথে ঝামেলা হয়েছে সেদিন থেকে 1 বছরের মধ্যে এই মামলাটা দায়ের করতে হবে, সেদিন থেকে 1 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। তো মামলা দায়ের করবেন কিভাবে? একটা মামলা দায়ের হয় কিভাবে? সিভিল মামলা, এটা সেকশন 26 ধারা 26 তো বলে দিচ্ছে, ঠিক না? যে আর্জি দাখিলের মধ্য দিয়ে। তা আপনি সেই 1 বছরের মধ্যে আর্জিটা দাখিল করতে পারেন নাই, আপনি 1 বছর পরে কি আর্জিটা দাখিল করলেন, সে আর্জির ফলাফলটা কি হবে?
সে আর্জিটাকে রিজেক্ট করে দিবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে সিভিল কোর্টে আপনি সকল বিষয়ে মামলা দায়ের করতে পারবেন না। আচ্ছা আপনি মারামারি করছেন, আপনার সাথে একজনের মারামারি লাগছে, আপনার সাথে একজন চিট করছে, প্রতারণা করছে, আপনার সাথে একজন ফোর্জারি করছে, আপনার সাথে অডাল্টারি করছে, ব্যভিচার করছে, আপনার মান হানি করছে, এই বিষয়গুলো ক্রিমিনাল কোর্টের বিষয় না? সিপিসির কোথাও কি বলা আছে যেগুলো এগুলো সিভিল কোর্টে দায়ের করা যাবে? মানহানি সিভিল কোর্টে করা যাবে। তাহলে সিভিল ভুল কোর্টে বললাম কি কি তো। দায়ের করা যাবে এটা তো স্পষ্ট করে সেকশন 9 বলা আছে যে হুইচ ইজ কানেক্টেড উইথ রাইট টু প্রপার্টি এন্ড রাইট টু অফিস। রাইট টু প্রপার্টি আর রাইট টু অফিস, এই বিষয়গুলোতে সিভিল কোর্টে মামলা দায়ের করা যাবে। আপনি মারামারি মামলা কোথায় দায়ের, মারামারি বিষয়ে মামলা কোথায় দায়ের করলেন? সিভিল কোর্টে আরজিতে লিখে। তখন সে আরজিটা কি করে দিবে? এটা 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 কি বাট বাই ল না? আইন দ্বারা নিষিদ্ধ না, আইন দ্বারা বারিত না, আইন দ্বারা বাধাপ্রাপ্ত না। তো সিভিল কোর্টে কি আপনি এটা দায়ের করতে পারবেন? দায়ের করতে পারবেন না, কিন্তু করছেন। তখন আদালত সেই প্লেনটা কি করে দিবে? রিজেক্ট করে দিবে। ক্লিয়ার বিষয়টা? এই যে আইন দ্বারা বারিত, বার্ট বাই ল, বা আইন দ্বারা বাধাপ্রাপ্ত বলতে এই বিষয়গুলো বোঝায়। এখানে উদাহরণ আকারে দেয় নাই, জাস্ট আমরা জানার জন্য বললাম আর কি। শামিমা আপু ক্লিয়ার? দাদা জি 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 বুঝতে পেরেছি দাদা। ওকে, তাহলে হচ্ছে ধন্যবাদ দাদা। এই 4টা কারণে আর্জি প্রত্যাখ্যান হতে পারে। আচ্ছা, প্রথম কারণ ছিল কজ অফ অ্যাকশন, দ্বিতীয় কারণ হচ্ছে আপনি ইনসাফিসিয়েন্ট রিলিফ চাইছেন, অপর্যাপ্ত প্রতিকার চাইছেন, অর্থাৎ প্রতিকারের মূল্য আপনি কম চাইছেন। তখন আদালত আপনাকে একটা সময় দিবে। লাস্টে বলা আছে আপনাকে আদালত 21 ডেজ, 21 দিন সময় দিবে, যে 21 দিনের মধ্যে আপনি আপনার প্ল্যান্টে সঠিক প্রতিকার মূল্য লিখে নিয়ে আসেন। আপনি আপনার প্ল্যান্টে, আপনি আপনার আর্জিতে সঠিক প্রতিকার মূল্য লিখে নিয়ে আসেন। ওই 21 দিনের মধ্যে যদি আপনি প্ল্যানটা সংশোধন করে না নিয়ে আসতে পারেন, তখন আদালত সেটাকে কি করবে? তখন প্রতিকারটা কিভাবে হবে? তখন কিন্তু পরবর্তীতে আপনার এটাকে খারিজ করবে, নাকি প্রত্যাখ্যান করবে, না কি করবে? তারপরে আপনি আর ওই বিষয়ে কি করবেন সেটা আমরা আসবো। তাহলে প্রতিকারের মূল্য কম লিখলে, ইনসাফিসিয়েন্ট স্ট্যাম্প পেপারে লিখলে, অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে আরজিটি লিখলে আদালত আপনাকে এগুলো সংশোধন করার জন্য 21 ডেজ সময় দিবে, মানে 21 দিনের বেশি হবে না। দাদা দাদা সাউন্ডটা একটু কাইন্ডলি একটু যদি বাড়াইতেন। এই 21 ডেজ, আদালত 21 ডেজ হচ্ছে। ওকে, ঠিক আছে। এখন ওকে, আদালত আছে 21 দিন পর্যন্ত সময় দিবে, সময়ের পরিমাণ 21 দিনের বেশি হবে না, সময়ের পরিমাণ 21 দিনের বেশি হবে না। এখন প্রশ্ন আছে যে আর্জি প্রত্যাখ্যান হলো, আর্জি প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপনার রেমেডি কি, আপনার প্রতিকার কি? আপনি একজনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন, একজনকে আপনি শাস্তি দিতে চান, আপনি অন্যজনের কাছ থেকে জমি ছিনিয়ে আনতে চান, আপনার নিজের জমি, আপনি কষ্ট করে আদালতে একটা প্লেন্ট দাখিল করলেন, সেটাকে আবার আদালত রিজেক্ট করে দিল, তখন আপনার করণীয় কি?
করণীয় সম্পর্কে বলছে, মানে তখন আপনার রিলিফটা কি, প্রতিকার কি? প্রতিকার হচ্ছে অর্ডার 7 এর রুল 13, অর্ডার 7 এর রুল 13, রুল 13। এখানে কি স্পষ্ট করে বলছে, দ্য রিজেকশন অফ প্লেন্ট on any of the grounds herein before mentioned shall not of its own force preclude the plaintiff from presenting a fresh plaint in respect of the same cause of action. আপনি নতুন করে নতুন প্লেন্ট, মানে নতুন আর্জি প্লেন্ট প্রেজেন্ট করতে, দাখিল করতে পারবেন। তার মানে প্লেন্ট যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনার প্রতিকার কি? প্রতিকার হচ্ছে আপনি নতুন, মানে ফ্রেশ প্লেন্ট, নতুন আর্জি দাখিল করতে পারবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, 2 নম্বর পয়েন্ট খোঁজার জন্য আমরা চলে যাব অর্ডার 2, সরি সেকশন 2। দাদা দা- এখানে একটা দাদা একটু যদি শুনতেন, 21 দিনের সময় দিবে, হ্যাঁ, কিন্তু এর বেশি সময় দিবে না। কিন্তু একটা কথা বলছিলেন আপনি যে 21 দিনের সময়ের মধ্যে যদি আমি এটা সঠিক করে স্ট্যাম্প পেপার না দিতে পারি, তখন সেক্ষেত্রে কি করবে আদালত? আমাকে কি প্রত্যাখ্যান করে দিবে না খারিজ করবে? এ ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করতেন। হ্যাঁ আসতেছি। এখানে দেখেন এটা কি করবে সেটা নিয়ে কিন্তু এখানে কিছু বলে নাই। এক, তাহলে এটা অবশ্যই একটা প্রতিকারের একটা বিষয় আছে না? তার মানে আপনাকে 21 দিনের মধ্যে আপনি যদি এটা সংশোধন না করতে পারেন তখন আপনার প্লেন্টের অবস্থাটা কি হবে? তার মানে আপনি পুনরায় কিছু করতে পারবেন না। এটা তো হ্যাঁ, আরজি প্রত্যাহার হয়ে যাবে, কিন্তু আরজি প্রত্যাহারের কন্ডিশনের ভিতরেই পড়ে এটা। আরজি প্রত্যাখ্যানের, এটা তো ওই 4টা কন্ডিশনের ভিতরে আছে, এটা আরজি প্রত্যাহার যে 4টা কারণে হয়। হ্যাঁ হ্যাঁ সেটাই আসতেছি। তো এখানে হচ্ছে ওই 4টা কারণের ঠিক শেষে বলা আছে, 4টা কারণের ঠিক শেষে বলা জি আছে, জি জি, অর্থাৎ এই শেষে করা আছে। হ্যাঁ, অর্থাৎ এই 4টা কারণের সাথে কিন্তু আছে। তো আপনার 21 দিন আরজি করতে হবে না। তখন হচ্ছে আরজি প্রত্যাখ্যান হবে আর কি। আচ্ছা, তো এই যে না টোটালটাই আরজি প্রত্যাখ্যান, টোটালটাই হচ্ছে রিজেকশন। মানে এখন প্রশ্ন আসতে পারে না 21 ডেজ এর মধ্যে না হলে, তা টোটালটাই কিন্তু রিজেকশন, সবটা মিলেই কিন্তু রিজেকশন। ক্লিয়ার আপু? দাদা ওকে, তখন আমাকে সময় দিবে দাদা, আমি যখন দিতে পারলাম না তখনও প্রত্যাখ্যান করে দিবে? তখন ফার্স্ট টাইম তো আমাকে প্রত্যাখ্যান করলোই দাদা, পরে আমাকে আবার 21 দিন সময় দিল, সময়ের ভিতরেও যদি আমি কমপ্লিট করতে না পারি তখন আমাকে প্রত্যাখ্যান করে দিবে? তখনও প্রত্যাখ্যান করে দিবে। ধন্যবাদ দাদা। এরপরে আমরা সেকশন 2 এর 2 তে যাব, সেকশন 2(2). কিছু বলছেন? না, কেটে কেটে আসতেছে। এখন বোঝা যায় না? এখন বোঝা যাচ্ছে। জি ওকে বোঝা যাচ্ছে। এর আগে একদম বোঝা যায় না। ওকে ওকে ওকে, তাহলে দেখেন আমরা সেকশন 2 এর 2 তে যাব। সেখানে কি একটা ডেফিনেশন দিছে যে হোয়াট ইজ ডিক্রি। এই ডিক্রি জিনিসটা কি? হোয়াট ইজ ডিক্রি, ডিক্রি কাকে বলে? সেটার সংজ্ঞাতে আমরা সংজ্ঞা পড়ব। সেটা সংজ্ঞাতে গিয়া সংজ্ঞার মাঝখানে একটা কথা বলছে
যে রিজেকশন অফ প্লেন্ট আরজি প্রত্যাখ্যান আছে ডিগ্রি, মানে কোনটাকে আমরা ডিগ্রি বলবো বা ডিগ্রি কাকে বলে এটা ডেফিনিশন দিতে গিয়ে একটা উদাহরণ দিয়ে দিছে, যেমন রিজেকশন অফ প্লেন্ট তার মানে আরজি প্রত্যাখ্যান আছে একটা ডিগ্রি। তার মানে অর্ডার 7 এর রুল 11 এ যেটা হয় সেটা কি একটা ডিগ্রি। মানে অর্ডার 7 এর রুল 11 এ কি আছে? অর্ডার 7 এর রুল 11 এ আছে রিজেকশন অফ প্লেন্ট, আর রিজেকশন অফ প্লেন্ট যে একটা ডিগ্রি যে স্পষ্ট করে বলা আছে সেকশন 2 এর 2 তে। আচ্ছা, আমরা আরজি প্রত্যাখ্যানের প্রতিকার দেখতে গিয়ে এখানে গেছিলাম। এবার আমরা সেকশন 96 এ যাব। সেকশন 96, সেকশন 96 এর একে যান। 96(1) 96 এর 1 এ স্পষ্ট করে বলে দিছে যে an appeal shall lie from every decree passed, অর্থাৎ প্রত্যেকটা ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। তাহলে রিজেকশন অফ প্লেন্ট যেহেতু একটা ডিক্রি, সো রিজেকশন অফ প্লেন্টের বিরুদ্ধে কি করতে পারবেন? আপিল করা যাবে। এবার আসি যে আমরা দেখলাম যে একটা প্লেন্ট রিজেক্ট হয়ে যায় 4টা কারণে। সে রিজেকশন অফ প্লেন্টের বিরুদ্ধে বাদীর কি প্রতিকার হবে? বাদী নতুন করে ফ্রেশ প্লেন্ট বা নতুন আর্জি দাখিল করতে পারবে। 2 নম্বর হচ্ছে রিজেকশন অফ প্লেন্ট সেকশন 2(2) এর অধীনে ডিক্রি, এবং ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায়, এটা স্পষ্ট করে বলা আছে সেকশন 96 এর 1 এ। যেহেতু ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় এবং রিজেকশন অফ প্লেন্ট একটা ডিগ্রি, সো রিজেকশন অফ প্লেন্টের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। তাহলে প্রতিকার আছে দুইটা, একটা হচ্ছে নতুন করে আর্জিটা দাখিল করতে পারবে, 2 নম্বর প্রতিকার হচ্ছে আপিল দায়ের করা যাবে। এবার আমরা অর্ডার 7 এর রুল 9 এবং রুল 14 তে যাব। রুল 9 এবং হচ্ছে রুল 14। অর্ডার 7 এর রুল 9 এবং রুল 14 এই দুইটা জায়গাতেই বলে দিছে যে কোন কোন ডকুমেন্টের উপরে, কোন কোন দলিলের উপরে আপনি কথা বলবেন বা ডিফেন্স করবেন সেগুলো উল্লেখ করে দিতে হবে। এটা বলছে হচ্ছে মানে আপনি আর্জির সাথে কোন কোন ডকুমেন্ট জমা দিছেন, কোন কোন দলিলপত্রাদি জমা দিছেন, এটা বলা আছে রুল 14 তে। এটা বলা আছে রুল 14 তে। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করুন, আপনি 5 জন ব্যক্তির নামে সিভিল মামলা করছেন। আপনার একটা মামলা বিবাদী কয়জন? 5 জন। 5 জনের বাড়ি ধরেন 5 জেলায়। এখন একটা আর্জি দাখিল করার পরে তারপরে কি হয়? সেকেন্ড স্টেপ কি? সমন যায় কার কাছে? বিবাদীর কাছে। 5 জনের কাছে কি একটা সমন পাঠাতে পারবেন? প্লেস তো 5টা। তার মানে যতজন বিবাদী থাকবে ততটা আর্জির কপি আদালতে জমা দিতে হবে। যতজন বিবাদী থাকবে ততটা আর্জির কপি আদালতে জমা দিতে হবে। এটা স্পষ্ট করে বলা আছে অর্ডার 7 এর রুল 9 এ।
এটা হচ্ছে অর্ডার 7 এর রুল 9 এ বলা আছে। এটা হলো আমাদের অর্ডার 6 এবং হচ্ছে অর্ডার 7। অর্ডার 6 এবং হচ্ছে অর্ডার 7। আপনারা বাসায় মানে আমাদের ক্লাস মোটামুটি 26-27 দিন বন্ধ থাকবে। আমার আসলে নভেম্বরের 7 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত হচ্ছে আমার জুডিশিয়ারি রিটেন এক্সাম। তো এই সময়টা তো হয়তো বা আমরা 6-7 দিন ক্লাস নিতাম। তো আমার যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে মানে 16 নভেম্বরের পর থেকে প্রয়োজনে আমি টানা ক্লাস দিব। হ্যাঁ, মানে এই গ্যাপগুলো আমাদের পূরণ হবে, সমস্যা হবে না। মানে আমি আপাতত এই 25-26 দিন বন্ধ রাখতে চাচ্ছি আর কি। আর ওকে দাদা। আর হচ্ছে যে আপনারা মোটামুটি ভাবে চিন্তা মুক্ত থাকেন। প্রয়োজনে আমরা অল্প অল্প করে রেগুলার ক্লাস নিব। আপনারা একটা দাদা সেই ক্ষেত্রে দাদা একটা কথা দাদা ছিল। এইভাবে ক্লাস করবো না, আচ্ছা আপনি ডাইরেক্টলি আমাকে পড়ান, আমি ডাইরেক্ট পড়তে চাই। দাদা একটা কথা ছিল আমার, হ্যাঁ, দাদা হ্যাঁ। আমার একটা কথা ছিল। হুম। সেটা আমি হচ্ছে আমরা যে করবো না দাদা, এভাবে পারবো না, ক্লাস এভাবে করে আর সুবিধা করা যায় না। আচ্ছা এই অনলাইনে বিভিন্ন সমস্যা থাকে দাদা। না, সরাসরি শুরু করবো, সমস্যা হবে না। জি, আপনি সরাসরি শুরু করেন। আচ্ছা আমরা দাদা anyhow আমার একটা কথা ছিল, হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে হ্যাঁ সেইটা হচ্ছে আপনার যে এতদিন বন্ধ থাকবে কোনো অসুবিধা নেই, আমাদেরকে একটু হোম টাস্ক দিয়ে দিন হ্যাঁ, যে হ্যাঁ। আমরা এই পড়াগুলো যাতে বাসায় একটু রেডি করতে পারি। গুরুত্বপূর্ণ কথা, এইটা একটা সুন্দর গুরুত্বপূর্ণ কথা প্রস্তাব, বলছেন। একমত পোষণ করছি। হ্যাঁ দাদা, এই মানে এই একটু মাসটা তো ধারণা নেবেন আমাদেরকে ক্লাস বলে নাকি? দিন। ঠিক আছে, আপনি এই জায়গাগুলো মানে ইন্ডিকেট করে দেন, আমরা পড়তে পারি আর কি আগ্রহ ঠিক আছে, সহিত। ঠিক আছে, ঠিক আছে। জি দাদা।